আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে জমজমাট 3টি ঘটনা, এবং এই 3টি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে। তাই আজকে আমি একদম কথা বাড়াবো না। তোমাদেরও যদি এমন ঘটনা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, একদম দেরি করো না। তোমরা চুপটি করে বসে পড়েছো নিশ্চয়ই, আমি জানি। একদম ঘটনা লিখে পাঠিয়ে দাও। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো আর তোমাদের পরিবারের সকলে ভালো আছে। অমিতদা, প্রথমেই বলি, আমি তোমার কণ্ঠের অনেক বড় একজন ভক্ত। তোমার ঘটনা না শুনলে আমার ভালোই লাগে না। তাই রোজ দেরি হোক, রাতে না শুনতে পারি, সকাল হোক, আমি তোমার ঘটনা শুনি। আজকে আমি তোমাকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা আমার জীবনের সাথে এমনভাবে জড়িত যে আমি আজও সেটাকে মাথা থেকে বার করতে পারি না। প্রথমেই বলি, আমি একজন বাসের ড্রাইভার, কিন্তু আমার এই সফরটা বা আমার এই জীবনটা শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। প্রথমে ট্রাকের খালাসি, তারপর মিনি বাস, তারপর ধীরে ধীরে লং রুটে বাসের ড্রাইভার। প্রায় 15 বছর ধরে স্টিয়ারিং হাতে আছি। অসংখ্য দুর্ঘটনা চোখের সামনে দেখেছি। মাঝরাতে ডাকাত পড়তে দেখেছি, নেশাখোর যাত্রী সামলেছি, এমনকি রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখেছি। কিন্তু যেটা আমি 2021 সালের নভেম্বর মাসে দেখেছিলাম, সেটা আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি। কারণ বললেই সবাই ভাবে আমি নেশা করেছিলাম বা ঘুমের ঘোরে ভুল দেখেছি। কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম। সেদিন ছিল বুধবার। আমাদের বাসটা চলতো কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে। ভলভো টাইপ বাস না, সাধারণ স্লিপার কোচ। গাড়িটার নাম্বার আজও মুখস্থ আছে। সেদিন সন্ধ্যা 7টার দিকে বাস বেরিয়েছে ধর্মতলা থেকে। শীত পড়ার শুরু হয়েছে, তাই যাত্রীর সংখ্যা মোটামুটি ভালোই ছিল। আমার সাথে ছিল হেল্পার বাপ্পা আর কন্ডাক্টর সঞ্জয়। রাত 11টা নাগাদ আমরা বহরমপুর পেরিয়ে যাই। সব কিছু স্বাভাবিকই ছিল। আমি তখন একদম ফ্রেশ, চা খেয়েছি, গান চলছিল হালকা আওয়াজে। রাস্তাও তখন প্রায় ফাঁকা। মাঝরাতের দিকে একটা জিনিস আমি খেয়াল করলাম। একটা সাদা রঙের মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এটা অস্বাভাবিক কিছু না। সাদা রং বলতে সাদা কাপড় পরা আর কি। অনেক সময় লোক লিফট চায়, কিন্তু সমস্যা হলো জায়গাটা ছিল পুরো ফাঁকা। আশেপাশে কোনো বাড়িঘর নেই, দোকান নেই, এমনকি আলো পর্যন্ত নেই। শুধু দূরে একটা ভাঙা কালভার্ট আর কুয়াশা। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো বাস মিস করেছে, কিন্তু যখন কাছে গেলাম তখন দেখলাম মহিলাটা একদম নড়ছে না। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল অনেক লম্বা। আমি স্পিডটা একটু কমালাম। তখন সঞ্জয় পাশে এসে বলল, দাদা থামাবেন না এখানে। আমি অবাক হয়ে বললাম, কেন? ও শুধু বলল, এই জায়গায় রাতে কেউ দাঁড়িয়ে থাকলে থামানো ভালো না। আমি হাসলাম, ভাবলাম গ্রামের ছেলে, ভূতে বিশ্বাস করে, তাই আর পাত্তা দিলাম না। কিন্তু যখন বাসটা মহিলার একদম পাশ দিয়ে গেল, তখন হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ খুব জোরে বাসের গায়ে হাত মারল। ঠাস! পুরো বাস কেঁপে উঠল। পেছনের যাত্রীরাও চমকে উঠল। আমি সঙ্গে সঙ্গে রিয়ারভিউ মিররে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। বাপ্পা তখন ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে বলল, দাদা স্পিড বাড়ান। আমি একটু বিরক্তই হলাম, কিন্তু তারপর যেটা হলো সেটা আজও ভুলতে পারিনি। 5 মিনিট পর হঠাৎ বাসের ভেতরে সব লাইট একসাথে দপদপ করতে শুরু করলো।
তারপর একদম নিভে গেল, শুধু সামনে হেডলাইটটা জ্বলছিল। যাত্রীরা চিৎকার শুরু করলো। আমি বাস থামাইনি, কারণ ওই রাস্তায় মাঝরাতে দাঁড়ানো বিপজ্জনক। কিন্তু তখনই আমি রিয়ার ভিউ মিরারে একটা জিনিস দেখলাম। বাসের একদম পেছনের সিটে একটা মহিলা বসে আছে, সাদা শাড়ি, মাথা নিচু। আমি শপথ করে বলছি, ওই সিটটা 5 মিনিট আগেও খালি ছিল। আমি নিজে দেখেছি, কারণ সঞ্জয় সেখানেই বসেছিল কিছুক্ষণ আগে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি বারবার মিরারে তাকাচ্ছি, আর মহিলাটা একইভাবে বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না। কন্ডাক্টর সঞ্জয় সেটাও দেখল। ওর মুখ একদম সাদা হয়ে গিয়েছিল। ধীরে ধীরে এসে আমার কানে বলল, দাদা, পেছনে তাকাবেন না। আমি বললাম, উঠলো কখন? সঞ্জয় কোনো উত্তর দিল না, শুধু ঠোঁট কাঁপছিল। বাসের মধ্যে তখন একটা অদ্ভুত ঠান্ডা ভাব, যেন এসি ফুল চলছে, অথচ এসি বন্ধ ছিল। যাত্রীরাও চুপ হয়ে গেছে, শুধু মাঝে মাঝে বাচ্চার কান্নার আওয়াজ। আমি নিজেকে বোঝাতে লাগলাম এটা হয়তো কোনো যাত্রী, কিন্তু সমস্যা হলো বাস মাঝপথে কোথাও থামেনি। আর এই মহিলা যদি আগে থেকেই বাসে থাকতো তাহলে চোখে পড়তই, কারণ সাদা শাড়ি পরে কেউ স্লিপার কোচে একা বসে থাকলে নজর পড়ে। আমি ধীরে ধীরে স্পিড বাড়ালাম। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা পার করতে হবে। হঠাৎ পেছন থেকে একজন যাত্রী চিৎকার করে উঠল, এই, কে ওখানে দাঁড়িয়ে? আমি মিরারে তাকিয়ে দেখি সেই মহিলার নেই। এবার সে বাসের একদম মাঝখানে দাঁড়িয়ে, মাথাটা নিচু, আর বাসের লাইটগুলো আবার দপদপ করছে। তখন পুরো বাসে চিৎকার শুরু হয়ে গেছে। কেউ রাম নাম করছে, কেউ মোবাইলের টর্চ জ্বালাচ্ছে। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। হঠাৎ স্টিয়ারিং একবার কেঁপে উঠল, মনে হলো কেউ নিচ থেকে ধরে টানলো। বাস ডান দিকে সরে যাচ্ছিল, অল্পের জন্য কালভার্টে পড়েনি। আমি মরিয়া হয়ে ব্রেক কষলাম। পুরো বাস একটা বিকট শব্দ করে দাঁড়িয়ে গেল। তারপর কয়েক সেকেন্ড একদম নীরবতা। আমি হাঁপাচ্ছি, হাত কাঁপছে। তারপর পেছন থেকে ধীরে ধীরে কান্নার আওয়াজ এলো। মহিলার কান্না এত আস্তে কিন্তু এত ভয়ানক যে শরীর জমে যাচ্ছিল। আমি সাহস করে পেছনে তাকালাম, আর যা দেখলাম সেটা আমি জীবনেও ভুলব না। বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা মহিলার মাথাটা ধীরে ধীরে উঠছে। চুলের ফাঁক দিয়ে মুখ দেখা যাচ্ছিল, পুরো মুখটা থ্যাতলানো, যেন বাসের চাকায় পিষ্ট হয়েছে। একটা চোখ নেই, ঠোঁট ছিঁড়ে গেছে, আর ওর চোখ দুটো সোজা আমার দিকে। আমি চিৎকার করে উঠেছিলাম। ঠিক তখনই বাসের সব লাইট আবার জ্বলে উঠল, আর মহিলা নেই, একদম নেই। পুরো বাস খালি। যাত্রীরা সবাই কাঁপছে, কেউ কাঁদছে, কেউ নামতে চাইছে, কিন্তু রাস্তার ওই জায়গায় নামা সম্ভব না। আমরা কোনো মতে সামনে একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াই। সবাই নেমে যায়। আমি তখনও স্টিয়ারিং ধরে বসে আছি, হাত অবশ। পাম্পের একজন বৃদ্ধ কর্মচারী সব শুনে চুপ হয়ে গেল। তারপর বলল, আপনারা কি পুরনো কালভার্টটার পাশ দিয়ে এসেছেন? আমি বললাম, হ্যাঁ। তখন সে বলল, 3 মাস আগে ওখানে একটা মেয়েকে বাসে চাপা দেয়। রাতের বাস ছিল। মেয়েটা নাকি সাহায্য চাইছিল, কিন্তু কেউ থামেনি। তারপর থেকে মাঝে মাঝে এসব হয়। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ আমি পরিষ্কার দেখেছিলাম সেই মুখটা থ্যাতলানো ছিল। পরে শুনেছিলাম মেয়েটা নাকি হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। সেই রাতের পর আমি প্রায় 1 মাস বাস চালাইনি। রাতে ঘুমোতে পারতাম না, চোখ বন্ধ করলেই ওই মুখটা ভেসে উঠত। কিন্তু আসল ঘটনাটা এরপর ঘটে। প্রায় 6 মাস পরে আবার একই রুটে ডিউটি পড়ল। আমি অনেক দিন এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু কোম্পানি জোর করল। সেদিনও রাত ছিল, তবে এবার আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। মনে মনে ঠিক করেছিলাম যাই হোক বাস থামাবো না। রাত 1টা নাগাদ আবার আমরা ওই কালভার্টের কাছে পৌঁছাই। দূর থেকে আমার হাত ঘামতে শুরু করেছিল। কুয়াশা আগের মতোই ঘন। হঠাৎ বাপ্পা ধীরে ধীরে বলল, দাদা আবার? আমি সামনে তাকিয়ে দেখি রাস্তার ধারে সেই একই মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথা নিচু। এবার আমি স্পিড না কমিয়ে সোজা এগোতে লাগলাম। কিন্তু ঠিক যখন বাসটা ওর সামনে পৌঁছালো, তখন মহিলাটা ধীরে ধীরে মুখ তুলে তাকালো, আর আমি দেখলাম
মুখটা এবার একদম স্বাভাবিক। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ছেড়ে দিয়েছিলাম। বাসটা দুলে ওঠে, যাত্রীরা চিৎকার করে। আমি কোনো মতে সামলাই, তারপর সাহস করে আবার সামনে তাকাই, কেউ নেই। আমি পুরো জমে গিয়েছিলাম। কাঁপতে কাঁপতে রাম নাম করতে শুরু করি। সঞ্জয় তখনও কাঁপছে। বাসের যাত্রীরা কিছুই শুনতে পায়নি। তারপর হঠাৎ বাসের কাছে দেখলাম একটা হাতের ছাপ। আমি তখন মনে মনে শুধু একটা জিনিসই চাইছিলাম, কোনো মতে এই জায়গাটা পার হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেই রাতের পর আমি আর কখনো ওই রুটে যাইনি। চাকরি বদলে ফেলেছি, এখন লোকাল বাস চালাই, রাতে লং রুটে বেরোই না। অনেকে বলে ক্লান্তির জন্য এসব দেখেছি, কিন্তু আমি জানি আমি একা দেখিনি, পুরো বাসের মানুষ দেখেছিল। এই ছিল আমার জীবনের ঘটনা অমিত। যদি তোমার মনে হয় ঘটনাটা তোমার পড়ে শোনানোর মতন, তুমি অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো আমার এই ঘটনাটা তোমার কণ্ঠে শোনার জন্য। তোমার কণ্ঠে তো আমি প্রত্যেকটা ঘটনায় শুনি, কিন্তু আমার এই ঘটনাটা তোমার কণ্ঠে শুনলে আমার খুব দারুণ লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। একদম বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু এখনও শেয়ার করে উঠতে পারোনি, তারা আর দেরি না করে তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমার নাম রাহুল। আমি জানি তোমার চ্যানেলে অনেকেই নানান ভৌতিক অভিজ্ঞতার ঘটনা পাঠায়, কিন্তু আমি আজকে যা লিখছি আমি সেটা আমার নিজের দিব্যি খেয়ে বলছি। আমি যা লিখেছি বা লিখতে চলেছি তার এক সিকিও বানানো নয়। ঘটনাটা আজ থেকে 9 বছর আগের। আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাড়ি ছেড়ে অন্য একটা জেলার পুরনো সরকারি কলেজের হোস্টেলে উঠেছিলাম। কলেজটার নাম বলছি না, কারণটা তুমি জানোই। সেই কলেজটা বাইরে থেকে দেখলে খুব সাধারণই মনে হবে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত চাপা অন্ধকার ছিল। কেন বলছি, ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। সেই কলেজের সবথেকে ভয়ের যে জায়গাটা ছিল সেটা ছিল পুরনো বয়েজ হোস্টেলটা। 5 তলা লম্বা বিল্ডিং, করিডোরে সবসময় স্যাঁতস্যাঁতে গন্ধ। রাতের দিকে টিউবলাইটগুলো আধ ভাঙা হয়ে ঝিমঝিম করত। প্রথম দিনই বুঝেছিলাম এখানে জুনিয়রদের জীবন সহজ নয়। ভর্তি হওয়ার 3 দিন পর থেকে র্যাগিং শুরু হয়। প্রথমে গান গাওয়া, উঠবস, অপমান এসব চলছিল। আমরা অনেকেই ভয় পেতাম কিন্তু সহ্য করতাম, কারণ সবাই বলতো প্রথম বছর কাটিয়ে দে, তারপর তুইও সিনিয়র হবি। কিন্তু সেই বছর একটা ছেলে এসেছিল যার জীবনটাই বদলে গিয়েছিল ওই র্যাগিংয়ের জন্য। ছেলেটার নাম ধরা যাক সৌম্য। খুব শান্ত, রোগা, চশমা পরা ছেলে। গ্রামের বাড়ি থেকে এসেছিল। প্রথম দিনেই দেখেছিলাম ওর মা কাঁদতে কাঁদতে হোস্টেলের সামনে দাঁড়িয়েছিল। ছেলেটাকে বারবার বলছিল ঠিকমতো খাবি, রাতে দরজা বন্ধ করে ঘুমাবি। তখন কে জানতো কয়েক মাসের মধ্যেই ছেলেটার মৃতদেহ বেরোবে ওই হোস্টেল থেকেই। সৌম্যকে প্রথম থেকেই টার্গেট করেছিল 4 জন সিনিয়র। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল দেবাশিস নামে একজন, লম্বা দাড়িওয়ালা, চিরকাল মাতাল অবস্থায় ঘুরত। কলেজের অনেক শিক্ষকও ওকে এড়িয়ে চলত, কারণ ওর বাবা নাকি রাজনৈতিক লোক ছিল। দেবাশিস আর ওর দল প্রথমে সৌম্যকে নিয়ে ছোটোখাটো কাজ করাতো। সিগারেট আনাতো, রাত দুটোই চা বানাতো, জামা কাচাতো। কিন্তু পরে জিনিসটা অস্বাভাবিক হয়ে যায়। মাঝরাতে ওকে কাপড় খুলিয়ে করিডোরে দৌড় করানো হতো। একদিন তো ওকে বাথরুমে আটকে রেখে মাথার ওপর বরফ জল ঢেলেছিল প্রায় 1 ঘন্টা। আমরা অনেকেই দেখতাম, কিন্তু কেউ মুখ খুলতাম না, কারণ মুখ খুললেই পরের টার্গেট হয়ে যেতে হতো। সৌম্য ধীরে ধীরে একদম চুপচাপ হয়ে যাচ্ছিল। ক্লাসে যেত না, খেত না। মাঝে মধ্যে রাতের দিকে ওর কান্নার আওয়াজ শুনতাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল অক্টোবর মাসের এক বৃষ্টির রাতে। সেদিন কলেজে পুজোর আগে ছোটোখাটো অনুষ্ঠান ছিল। সবাই মদ খেয়ে বেহুশ। রাত 12টার পর হঠাৎ করিডোরে খুব চিৎকার শুনে ঘর থেকে বেরোই। দেখি
দেবাশিস সৌম্যকে টেনে হিচড়ে ছাদে নিয়ে যাচ্ছে। ছেলেটা কাঁদছিল, বারবার বলছিল, দাদা প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ভয় পাচ্ছি, প্লিজ দাদা। কিন্তু কেউ শুনছিল না। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, সাহস হয়নি কিছু বলার। প্রায় আধ ঘন্টা পর আচমকা একটা বিকট আওয়াজ শুনি, যেন ভারী কিছু নিচে পড়ল। তারপর নিচে ছুটে গিয়ে দেখি হোস্টেলের পেছনের সিমেন্টের ওপর সৌম্য পড়ে আছে। মাথার অর্ধেক থেতলে গেছে, চারপাশে রক্ত। সেই দৃশ্য আমি আজও ভুলতে পারিনি, কারণ আসল ভয় তখনও শুরু হয়নি। পুলিশ এসেছিল ঠিকই, কিন্তু রিপোর্টে লেখা হলো সুইসাইড। দেবাশিসরা বলেছিল ছেলেটা মানসিকভাবে দুর্বল ছিল। কলেজ কর্তৃপক্ষ বিষয়টা চাপা দেয়। সৌম্যর বাবা মা এসে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু তাদেরও চুপ করিয়ে দেওয়া হয়। আমরা যারা সত্যিটা জানতাম সবাই ভয়ে মুখ বন্ধ করে রাখি। তারপর ধীরে ধীরে ঘটনাটা নেমে আসে। কিন্তু 1 মাস পর থেকে হোস্টেলে অদ্ভুত জিনিস শুরু হতে থাকে। প্রথমে সবাই ভাবত মনের ভুল। রাত 3টের দিকে করিডোরে কারোর হাঁটার শব্দ শোনা যেত, ধীরে ধীরে টেনে হাঁটার শব্দ, যেন কারোর পা ভাঙা। অনেকেই দরজা খুলে দেখেছে করিডোর ফাঁকা। তারপর বাথরুমের সামনে জল পড়ার আওয়াজ শোনা যেত, অথচ ভেতরে কেউ নেই। একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করতাম, যেদিন এসব শব্দ হতো সেদিন পুরো করিডোরে একটা কাঁচা রক্তের মতো গন্ধ ছড়িয়ে পড়ত। প্রথমে ভাবতাম কোনো বিড়াল মরেছে, কিন্তু কোথাও কিছু পাওয়া যেত না। দেবাশিস অবশ্য এসব শুনে হাসত, বলতো ভূত বলে কিছু হয় না। কিন্তু ধীরে ধীরে ও নিজেও বদলাতে শুরু করলো। আগে যে ছেলে রাতভর চেঁচামেচি করত, সে হঠাৎ চুপচাপ হয়ে যায়। একদিন দেখি ওর চোখ লাল, মুখটা শুকিয়ে গেছে। ক্যান্টিনে বসেছিল একা। আমি জিজ্ঞেস করতেই বলল, তুই রাতে কোনো আওয়াজ শুনিস? আমি মিথ্যে বললাম না, বললাম হ্যাঁ। তখনও হঠাৎ চাপা গলায় বলল, জানিস কাল রাতে কেউ আমার দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছিল। আমি ভেবেছিলাম মজা করছে, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল সত্যিই ভয় পেয়েছে। তারপরের ঘটনাটা ঘটেছিল নভেম্বরের মাঝামাঝি। সেদিন রাতে হোস্টেলে বিদ্যুৎ ছিল না, জেনারেটরও খারাপ। সবাই ঘরে মোবাইলের আলো জ্বালিয়ে বসে। রাত 2টো নাগাদ আচমকা 4তলা থেকে এক বিকট চিৎকার আসে। সবাই দৌড়ে যায়। দেখি দেবাশিস নিজের ঘরের সামনে পড়ে আছে। ওর মুখ সাদা হয়ে গেছে, ঠোঁটটা কাঁপছে, আর দরজার ওপর লম্বা লম্বা আঁচড়ের দাগ, যেন কেউ লোহার নখ দিয়ে কেটেছে। দেবাশিস শুধু একটাই কথা বলেছিল, ও জানলার বাইরে দাঁড়িয়েছিল। ওর মাথাটা ফেটে গেছিল, তারপর জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 3 দিন পর আবার হোস্টেলে ফিরে আসে। তখন থেকে ও একদম অন্য মানুষ। রাতে ঘর থেকে বেরোতো না, মদ খাওয়া বন্ধ, সবসময় ভয়ে থাকতো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওর শরীরে ছোট ছোট কালশিটের দাগ উঠতে শুরু করেছিল, যেন কেউ চেপে ধরেছে। একদিন সকালে ওর রুমমেট চিৎকার করে সবাইকে ডাকে। গিয়ে দেখি দেবাশিসের বুকের উপর রক্ত। আমরা সবাই অবাক। এরপর হোস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত নামলেই সবাই দরজা বন্ধ করে থাকতো, কিন্তু ভয় থামেনি। এক এক করে দেবাশিসের দলের ছেলেগুলো অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। একজন বলেছিল বাথরুমের আয়নায় নাকি রক্তমাখা মুখ দেখেছে। আর একজন বলেছিল রাতের দিকে বিছানার নিচে কেউ ফিসফিস করে বলছিল, আমাকে ফেলে দিলে কেন? কিন্তু সবাই ভেবেছিল হয়তো অপরাধ বোধ থেকে এসব হচ্ছে। আমিও তাই ভাবতাম, যতদিন না নিজের চোখে দেখেছি। সেদিন ডিসেম্বরের ঠান্ডার রাত, পরীক্ষা চলছিল। আমি পড়ছিলাম। রাত প্রায় 2:30। হঠাৎ করিডোরে ধূপ ধূপ শব্দ শুনি, যেন কেউ জোরে দৌড়াচ্ছে। দরজা খুলে দেখি পুরো করিডোর ফাঁকা, শুধু শেষ মাথায় বাথরুমের কাছে একটা ভেজা ছায়া দাঁড়িয়ে। প্রথমে মনে হয়েছিল কেউ হয়তো স্নান করতে এসেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম জিনিসটা মানুষ নয়, কারণ ওর মাথাটা কেমন যেন বাঁকা হয়ে ঝুলেছিল, আর মাটিতে জল নয়, কালচে কিছু পড়েছিল। আমি জমে গিয়েছিলাম। ছায়াটা ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকায়। আমি স্পষ্ট দেখেছিলাম ফাটা কপাল আর চশমার একপাশ ভাঙা।
ঠিক সৌমর মতো। তারপর করিডোরের টিউবলাইটটা একবার জ্বলে নিভে যায়, আবার আলো আসতে জিনিসটা নেই। আমি সেদিন ভোর পর্যন্ত দরজা বন্ধ করে বসেছিলাম। এরপর থেকে হোস্টেলে একের পর এক দুর্ঘটনা শুরু হয়। দেবাশিসের দলের একজন সিঁড়ি থেকে পড়ে পা ভাঙে, আর একজন রাতে বাইক অ্যাক্সিডেন্ট করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটে জানুয়ারির এক রাতে। সেদিন বাইরে প্রচণ্ড কুয়াশা। হঠাৎ ভোর 4টে নাগাদ সবাই চিৎকার শুনে নিচে নেমে যায়। দেখি হোস্টেলের পেছনে আবারও একটা দেহ পড়ে আছে, ঠিক যেখানে সৌম্য পড়েছিল। দেহটা দেবাশিসের। মাথা ফেটে গেছে, শরীর বেঁকে গেছে অস্বাভাবিকভাবে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, কারণ ছাদে গিয়ে পুলিশ যে জিনিসটা দেখেছিল সেটা কেউ প্রকাশ করেনি। পরে এক দারোয়ান আমাদের বলেছিল, ছাদের দেওয়ালে নাকি রক্ত দিয়ে লেখা ছিল, এবার সমান হলো। পুলিশ আবারও বলেছিল এটা আত্মহত্যা। কিন্তু আমরা জানতাম দেবাশিস উচ্চতা ভয় পেত, ও কখনো নিজে থেকে ছাদে যেত না। তারপর হোস্টেল কদিন বন্ধ ছিল, অনেক ছাত্র বাড়ি চলে যায়। কিন্তু যেদিন আবার খুলল, সেদিন রাত থেকেই নতুন আতঙ্ক শুরু হয়। যারা দেবাশিসের মৃত্যুর পরেও হোস্টেলে ছিল তারা বলতো, মাঝরাতে ছাদে দুজনের ঝগড়ার আওয়াজ শোনা যেত। একজন কাঁদে আর একজন দম বন্ধ গলায় চিৎকার করে। তারপর ধপ করে পড়ার শব্দ। কয়েকজন নাকি ছাদে দুটো ছায়াও দেখেছিল। এরপর কলেজ কর্তৃপক্ষ পুরো 5 তলাটাই বন্ধ করে দেয়। বলা হয় সংস্কার হবে, কিন্তু আসল কারণ সবাই জানতো। আমি 2য় বর্ষ শেষ হওয়ার আগেই হোস্টেল ছেড়ে দিই, কারণ শেষ কয়েক মাসে আমি নিজেও অস্বাভাবিক জিনিস দেখতে শুরু করেছিলাম। রাতে ঘুম ভেঙে দেখতাম দরজার নিচ দিয়ে জল গড়িয়ে আসছে। দরজা খুললে কিচ্ছু নেই। মাঝে মাঝে কানে আসতো খুব আস্তে কেউ বলছে, দাদা আমাকে বাঁচান। সেই গলাটা এত বাস্তব ছিল যে ঘামতে শুরু করতাম। একদিন তো মাঝরাতে দেখি আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে। অন্ধকারে শুধু ভেজা পা দেখা যাচ্ছিল। আমি চিৎকার করতে গিয়েও পারিনি। কয়েক সেকেন্ড পর জিনিসটা মিলিয়ে যায়। তারপর আর একদিনও সেখানে থাকার সাহস পাইনি। কলেজ শেষ করে চাকরি নিয়ে অন্য শহরে চলে আসি। ভেবেছিলাম সব শেষ, কিন্তু সত্যি বলছি অমিতদা, আজও মাঝে মাঝে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে হয় করিডোরে কেউ হাঁটছে। কয়েক মাস আগে পুরনো এক বন্ধুর সঙ্গে কথা হয়েছিল। সে জানায় ওই হোস্টেলের 5 তলা আজও পুরোপুরি খোলা হয়নি। নতুন যারা ওঠে তারা বেশি দিন থাকে না, কারণ রাতের দিকে এখনও নাকি ছাদের ওপর কারোর দৌড়ানোর শব্দ শোনা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কয়েকজন নতুন ছাত্র নাকি একই জিনিস দেখেছে। ফাটা মাথার এক রোগা ছেলে করিডোরের শেষে দাঁড়িয়ে থাকে। অমিতদা, আমি জানি অনেকেই এসব বিশ্বাস করবে না, আমিও আগে করতাম না। কিন্তু একটা জিনিস আমি নিজের চোখে দেখেছি, মানুষ মারা গেলে সবসময় শরীরটাই মরে। কিছু কিছু কষ্ট, কিছু কিছু অপমান হয়তো থেকে যায়, আর সেগুলো একদিন ফিরে আসে হিসাব মেটাতে। তো অমিতদা, এই ছিল ঘটনা। এই ঘটনার এক শিকেও মিথ্যে নয়। যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো। গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 2য় ঘটনা। আশা করছি প্রত্যেক দিনের মতন এই ঘটনাটাও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি হোসেন আলী, বাড়ি সাতক্ষীরা জেলায়। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমার কাছে আমার এই ঘটনাটা পাঠাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কারণ এই ঘটনাটা আমি এখনও পুরোপুরি ভুলতে পারিনি। আজও রাতের বেলা একা রাস্তায় গাড়ি চালাতে বের হলে সেই রাতটার কথা মনে পড়ে যায়। বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যায়। তো দাদা, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আর একটা কথা আগেই বলে রাখি, আমি কোনো বাড়িয়ে বলা মানুষ না। আমি যা দেখেছি, যা অনুভব করেছি সেটাই বলবো। বিশ্বাস করা বা না করা সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। ঘটনাটা 2021 সালের।
তখন আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স হেল্পার আর ড্রাইভিং দুটোই করতাম। আমাদের গাড়িটা সাধারণ অ্যাম্বুলেন্সের মতো ছিল না। পেছনে একটা বড় ফ্রিজিং চেম্বার ছিল, যেখানে লাশ সংরক্ষণ করে দূরের জেলায় নিয়ে যাওয়া হতো। ওই কাজ করতে করতে আমার প্রায় 3 বছর হয়ে গিয়েছিল। অসংখ্য লাশ নিয়ে গেছি দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, খুন, নদী থেকে ভেসে ওঠা লাশ, এমনকি অর্ধপচা লাশও তুলেছি। প্রথম প্রথম খুব ভয় লাগতো, রাতে ঘুমোতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। মানুষ সব কিছুর সাথেই অভ্যস্ত হয়ে যায় দাদা। তখন মনে হতো মৃত মানুষ আর কি করবে, তারা তো মারা গেছে, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু 2021 সালের সেই শীতের রাতটার পর আমার ধারণা পুরো বদলে যায়। সেদিন ডিসেম্বরের শেষের দিক হবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। বিকেল থেকেই কুয়াশা জমতে শুরু করেছিল। আমি সেদিন মেডিকেলের গ্যারেজে বসেছিলাম। আমাদের মূল ড্রাইভার ভাই ছিলেন না, কারণ তার ওয়াইফের ডেলিভারি চলছিল। তিনি হাসপাতালে ছিলেন। উনি আমাকে খুব বিশ্বাস করতেন, কারণ 3 বছর ধরে আমি তার সাথে ছিলাম। তাই প্রয়োজন হলে একাই গাড়ি নিয়ে বের হতাম। রাত তখন প্রায় 10:30। হঠাৎ খবর আসে একটা লাশ রাজশাহী পাঠাতে হবে। আমি ভাবলাম সাধারণ কোনো লাশ হবে, কিন্তু মর্গে ঢুকতেই গা কেমন শিউরে উঠল, কারণ যেই লাশটা পাঠাতে হবে সেটা ছিল একটা মেয়ের লাশ। বয়স ছিল খুব বেশি হলে 22-23। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মেয়েটার মাথা ছিল না, পুরো মাথাটাই আলাদা হয়ে গিয়েছিল। পরে শুনেছিলাম একটা খাল থেকে লাশটা উদ্ধার করা হয়েছে। প্রায় 15 দিন জলের মধ্যে ছিল। শরীর ফুলে বিকৃত হয়ে গিয়েছিল, গায়ের চামড়া উঠে যাচ্ছিল, এমন গন্ধ বের হচ্ছিল যে কাছে দাঁড়ানোই মুশকিল। মর্গের স্টাফরাও মুখে কাপড় বেঁধেছিল। আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু ওই লাশটার দিকে তাকিয়ে কেমন জানি অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল লাশটার ভেতরে একটা অদ্ভুত চাপার রাগ জমে আছে। এটা আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না। আমরা যখন লাশটা ফ্রিজিং চেম্বারে তুলছিলাম, তখন আমার হাতে হঠাৎ বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি লাগে, যেন কেউ হাত ছুঁয়ে দিল। আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডার কারণে এমন লাগছে। পরে আর পাত্তা দিইনি। কাগজপত্র সব ঠিক করে রাত প্রায় 10:30-11টার দিকে আমি সাতক্ষীরা থেকে রওনা দিলাম। রাজশাহীতে পৌঁছাতে অনেকটা সময় লাগবে। রাস্তাটা ফাঁকাই ছিল। শীতের রাত, তার উপর কুয়াশা, রাস্তায় গাড়িও কম। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল। আমি ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম, মাঝে মাঝে গান শুনছিলাম যাতে ঘুম না পাই। কিন্তু রাত যত বাড়ছিল, রাস্তা তত ফাঁকা হয়ে যাচ্ছিল। চারপাশে শুধু সাদা কুয়াশা আর হেডলাইটের আলো। একটা সময় মনে হচ্ছিল আমি যেন কোনো পৃথিবীতে নেই, শুধু একটা রাস্তা আর আমি। রাত প্রায় 3টার দিকে আমি পদ্মা সেতুর আগের দিকে একটা নির্জন এলাকায় পৌঁছাই। জায়গাটা খুবই ফাঁকা ছিল। রাস্তার দুই পাশে মাঠ আর দূরে কিছু গাছ। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পুরো গাড়ি নিস্তব্ধ। আমি প্রথমে ভাবলাম হয়তো ব্যাটারির সমস্যা। চাবি ঘুরিয়ে স্টার্ট দিতে গেলাম, কিন্তু স্টার্ট নিচ্ছে না। 1 বার, 2 বার, 3 বার শুধু টক টক শব্দ হচ্ছে। আমার তখন একটু টেনশন শুরু হলো, কারণ ওই রাস্তায় তখন একটা গাড়িও ছিল না। মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো আসছিল না। ঠান্ডায় হাত জমে যাচ্ছিল। আমি আবার চেষ্টা করলাম, এবারও না। ঠিক তখনই আমার নাকে একটা তীব্র পচা গন্ধ আসতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই গন্ধটা আগের মতো ছিল না। যেন পচা মাংসের সাথে কোনো ভেজা কাদা আর পুরনো ড্রেনের গন্ধ মিশে আছে। আমি জানলার বাইরে তাকালাম। কুয়াশা এত ঘন হয়ে গিয়েছিল যে 5 হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ মনে হচ্ছিল গাড়ির পেছনের ফ্রিজিং চেম্বারের ভেতর থেকে ঠক ঠক করে একটা শব্দ হলো। আমি জমে গেলাম। নিজেকে বোঝালাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে কিছু নড়ে উঠছে। কিন্তু পরপর আবার ঠক ঠক শব্দ হতে লাগলো, যেন কেউ ভেতর থেকে ধীরে ধীরে আঘাত করছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আমি দরজা খুলে নামবো কিনা ভাবছি, কিন্তু বাইরে এত অন্ধকার আর কুয়াশা ছিল যে নামার সাহস পেলাম না।
ঠিক তখনই কোনো কারণ ছাড়াই গাড়িটা নিজে থেকে স্টার্ট নিয়ে নিল। আমি 1 সেকেন্ডও দেরি করিনি, সাথে সাথে গাড়ি চালিয়ে দিলাম। কিন্তু কয়েক মিনিট যাওয়ার পর বুঝলাম কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। আমার স্পিডোমিটার 80-র ওপরে উঠছে, অথচ গাড়ি চলছে মনে হচ্ছে 30-40-এ। রাস্তার ওপরে যেন গাড়িটা ভারী হয়ে গেছে, স্টিয়ারিংও কেমন শক্ত লাগছিল। আমি ঘেমে যাচ্ছিলাম, অথচ বাইরে প্রচণ্ড ঠান্ডা। হঠাৎ আমার পেছন থেকে শব্দ শুরু হলো। এবার মনে হচ্ছিল ফ্রিজিং চেম্বারের ভেতরে কেউ নড়াচড়া করছে। গাড়িটা দুলে উঠছিল, ডানে বাঁয়ে হালকা চাপ পড়ছিল। আমি রিয়ার ভিউ মিররে তাকাতে সাহস পাচ্ছিলাম না, শুধু মনে হচ্ছিল কেউ পেছন থেকে তাকিয়ে আছে। আমি কোরআনের যত সূরা জানতাম পড়তে শুরু করলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ আমার কানের একদম খুব কাছে খুব ফ্যাকাশে মেইলি একটা গলা শুনতে পেলাম। গলাটা এত ধীরে কথা বলছিল তাও শুনতে পাচ্ছিলাম। সে বলল, নিজে বাঁচতে চাইলে লাশটা ধুয়ে দে, নাহলে তুইও বাঁচবি না। কথাগুলো শোনার পর আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। আমার মাথাটা ঝিমঝিম করছিল। আমি তখন শুধু একটা জিনিসই চাইছিলাম, কোনোভাবে ভোর হোক। আমি সিগারেট খাই দাদা, কিন্তু এই রাতে আমার গাড়িতে একটা সিগারেট ছিল না। থাকলে হয়তো একটা ধরিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করতাম, কিন্তু তখন মনে হচ্ছিল বুকের ভেতর কেউ বরফ ঢেলে দিয়েছে। আমি গাড়ির গতি কমালাম না, শুধু চালিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল পেছন থেকে কেউ দীর্ঘশ্বাস ফেলছে। আবার কখনো মনে হচ্ছিল ফ্রিজারের দরজায় কেউ নখ ঘষছে। সে শব্দ আজও আমার কানে বাজে। অনেকক্ষণ পর ধীরে ধীরে কুয়াশা কমতে শুরু করলো। ফজরের আজান ভেসে আসছিল দূর থেকে। তখন মনে হচ্ছিল গাড়িটা আবার স্বাভাবিক হয়ে গেছে। স্টিয়ারিং হালকা লাগছিল, গন্ধটাও কমে গেছে। আমি একটু সাহস পেলাম। পরে সকালবেলা রাজশাহীতে পৌঁছাই। ওদের বাড়িতে গিয়ে লাশ নামানো হলো। পরিবারের লোকজন তখন কান্নাকাটি করছিল। পরে জানলাম মেয়েটা কয়েকদিন নিখোঁজ ছিল, কেউ তাকে মেরে খালে ফেলে দিয়েছিল। আমি তখনও রাতের ঘটনাটা কাউকে বলিনি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর যখন ওরা লাশটাকে গোসল করাতে নিয়ে গেল, আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম। ঠিক তখন এক বয়স্ক লোক এসে বলল, বাবা, অনেক কষ্ট করে এনেছো, আল্লাহ তোমারে ভালো রাখুক। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু আমার মাথায় তখনও সেই কথাটা ঘুরছিল। পরে যখন গোসল শেষ হলো আর দাফন কাফন সম্পন্ন হলো, তখন আমার বুকের ভেতর একটা চাপ কমে গেল যেন। নর্মালি আমি লাশ দিয়ে অন্য জায়গা থেকে চলে আসি, কিন্তু সেখানে আমি দাফন পর্যন্ত ওয়েট করেছিলাম। যাই হোক, তারপর আমি আবার গাড়িতে উঠলাম। মনে হচ্ছিল এবার আর কিছু হবে না। সত্যি বলতে কি, ফেরার পথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। গাড়িটা একদম স্বাভাবিক ছিল, কোনো গন্ধ না, কোনো শব্দ না, কিছুই না। আমি সোজা সাতক্ষীরা মেডিকেল কলেজে ফিরে আসি। কিন্তু এই রাতটার পর আমি আর আগের মতো থাকতে পারিনি। তো এই ছিল ঘটনা দাদা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই তুমি পড়ে শোনাবে। আমি অপেক্ষায় থাকবো এই ঘটনাটা শোনার জন্য। ঘটনার এক শিকেও মিথ্যে না। ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের প্রত্যেক দিনের মতন এই ঘটনাটাও ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অর্ক হালদার, সেকেন্ড কমেন্ট করেছে ফ্যাক্ট ক্রিস, থার্ড কমেন্ট করেছে পূর্ণ ঘোষ। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে তোতন মণ্ডল, শিল্পা চ্যাটার্জি, প্রণতি মুখার্জি, রাকেশ, পাপড়ি দোলা, সঙ্গীতা মজুমদার, মৌসুমী ব্লগস, শান্তনু ভট্টাচার্য, পার্থসারথী জগবন্ধু, সুস্মিতা শিকারী, অঞ্জলি মণ্ডল, প্রভাতী মুখার্জি, অধিকারী গোপাল, অপূর্ব মালাকার লিখেছে আমি তোমার ভিডিও 1 ইয়ার ধরে শুনছি, প্লিজ আমার নামটা নিও। হ্যালো অপূর্ব। অরিজিৎ নস্কর লিখেছে দাদা আমার নামটা নিও। হ্যালো অরিজিৎ। তারপরে কমেন্ট করেছে মোহিনী লিখেছে হাই দাদা, আমি মোহিনী আর আমি এই পরিবারে নতুন, আমি দুর্গাপুর থেকে শুনছি, আমার নামটা প্লিজ একবার নিও। হ্যালো মোহিনী। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস, লিখেছে দাদা তুমি কেমন আছো? ভালো আছি। তারপরে কমেন্ট করেছে অয়ন চক্রবর্তী, মিঠুন মিশ্রা, অঞ্জলি মণ্ডল, আরমান খান। তারপরে কমেন্ট করেছে কবিতা সরকার, কার্তিক সাহা,
গীতা গোস্বামী, সাধন অধিকারী, অমিত দুবে লিখেছে, দাদা এখন মানুষকে এআইয়ের সামনে প্রুভ করতে হচ্ছে যে আমরা মানুষ। একদম একদম কি বলবো বলো। তারপরে কমেন্ট করেছে নিউ টাউন, দেবাশিস বাগচি, ডিজে ব্লগার অনিশ, মৌসুমি ব্লগস, অসীম দাস, কুমার সর্দার, মধুমিতা মণ্ডল, বিকি বাগচি, শিহাব শাফিরউদ্দিন, সুভাষ বৈদ্য লিখেছে, হাই অমিতদা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আবারও চলে এলাম তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনতে। দাদা তোমার কণ্ঠে ঘটনা শোনার জন্য অপেক্ষা করে আছি। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শাহিন মণ্ডল, মলাই চক্রবর্তী লিখেছে, রাতে শুতে যাওয়ার আগে অমিতদা তোমার মুখে ঘটনা না শুনলে ভালো লাগে না, তাই একটু দেরি হলেও ঘটনা শুনতে ভুল হয় না। আজ দুটো ঘটনায় দুর্দান্ত লেগেছে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রিমি লিখেছে, নমস্কার, আমি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতে আগ্রহী। আমি মোটামুটি সমস্ত কিছুই সুন্দরভাবে পড়তে পারি, আর তোমাকে চাইলে আমি স্যাম্পল রেকর্ডিংও পাঠাতে পারি। ঠিক আছে গো, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে একবার মেসেজ করো। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।